জিশান, হ্যাঁ আবার আসতে হলো কারণ এইখানে আপনাদেরই একজন হঠাৎ করে ফোন দিয়ে বসেছে। এখন এরকম হইলে তো সমস্যা। মোবাইলে ফোন আসলে তো মেসেঞ্জারে ফোন দেয়, তাহলে এখানে পুরো লাইভ ক্লাস কেটে যায়। তো মানুষের বুদ্ধি বিবেচনা না থাকলে এভাবে কীভাবে করাবো? আচ্ছা, আবার আসতে হচ্ছে আপনাদের একটু কষ্ট করতে হচ্ছে। ওই যে একজন আপু মেসেঞ্জারে ফোন দিয়ে ফেলেছিল। হ্যাঁ, ফোন দেওয়ার কারণে ভিডিওটা এখানে কেটে গেছে। হ্যাঁ, মেসেঞ্জারে ফোন দেওয়ার কারণে ভিডিওটা কেটে গিয়েছিল। এখন আবার আসতে হলো আপনাদের এখানে। আসলে একটু এরকমভাবে না বলে ফোন দেওয়া উচিত না। আমি যখন এতে আসতেছে তখন দেখছি একজনে ফোন দিয়েছে। হঠাৎ করে ফোন দিলে একটু সমস্যা হয়ে যায়। না বলে কষ্ট একে ফোন দেবে না, বিরক্ত বোধ করি। এই যে এখন কি দেখেন, ক্লাসের মুডটা চলে গেছে। হ্যাঁ, ফ্লাইট মুড রেখেছি, কিন্তু তবু কেন জানি মেসেঞ্জারে ফ্লাইট মুডও কাজ করতেছে না। আবার উনি ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা একটু ভাষা বংশের মধ্যে কথা বলছিলাম। আচ্ছা, এখন ভাষা বংশ নিয়ে যে কথা বলছিলাম, ইতিপূর্বে যে লেখাগুলো ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ নিবৃতি আপু। নিচের লেখা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি নিচে লিখবো না, এখানে লিখবো, উপরে লিখবো। আমরা যে বাংলা ভাষা নিয়ে কথা বলছি, এই বাংলা ভাষার মতভেদ রয়েছে দুটি প্রধানত। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতভেদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন? শহীদুল্লাহ, তিনি হচ্ছে ভাষা বিজ্ঞানী। শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিটা কোথা থেকে এসেছে? বাংলা ভাষার উৎপত্তি বা ভূৎপত্তি বা জন্মলাভ, উৎপত্তি কোন শতকে? সপ্তম শতকে, মনে রাখবেন, সপ্তম শতকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন শতকে? সপ্তম শতকে। এখন সপ্তম শতকে যে উৎপত্তি হয়েছে, সপ্তম শতক মানে হচ্ছে 650 সাল। 650 সালে বাংলা ভাষা জন্ম লাভ করেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। এবং তিনি আরো বলেছেন, এই ভাষার ওই যে ছকটা দিয়েছিলাম, ওই ছকের কোন দিক দিয়ে বা কিভাবে এসেছে, তার ছক দিয়ে আমরা দেখতে পারি সপ্তম শতকে এটা বলা হয়েছে গৌড়ীয় অপবংশ হয়ে গৌড়ীয় অপবংশের প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষা জন্ম লাভ করেছে গৌড়ীয় অপবংশ থেকে বা অপবংশের প্রাকৃত মাধ্যম থেকে। কে বলেছেন এটা? ইন্দো ইউরোপীয়। এটা একটু বলেন। আচ্ছা, ইন্দো ইরানীয়টা। আচ্ছা, ইন্দো ইরানীয় আপু, সাদিয়া সুলতানা আপু, এটা কোনো ভাষা না, এটা ভাষা বংশের একটি শাখা। এখানে 4টি শাখা আছে: ইন্দো ইরানীয়, দার্দীয়, বাল্টীয় আর ভারতীয় আর্য। ইন্দো ইরানীয় ভারতীয় আর্যের একটি পর্যায়। তার মানে এটা কি ভাষা বংশ না, এটা কি ভাষার শাখা। প্রথমটা কি? ইন্দো ইউরোপীয়। পরে ইরান দেশ আছে না, যেখান থেকে আমাদের বাংলা ভাষাটা এসেছে, ওই ইরান দেশটা হচ্ছে কি ইন্দো ইরানীয় অংশ। আচ্ছা, পরে হচ্ছে ভারতীয় আর্য, পরে হচ্ছে প্রাকৃত, পরে বাংলা। এই তালিকাটা আর কি, এরকম সিরিয়াল। আচ্ছা, পরে দেখি আমরা কি বলছি, গৌড়ীয় অপবংশের মাধ্যমে বাংলা ভাষা জন্ম লাভ করেছে বলেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আরেকজন ব্যক্তি কথা বলেছে, কি বলেছে সে তার নাম হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর জর্জ গিয়ারসন। আমরা জানি তারাও ভাষা বিজ্ঞানী। সুনীতি কুমার লিখি আমরা, সুনীতি কুমারের মতে বাংলা ভাষার জন্ম লাভ করেছে, আমরা ওটা লিখছি না, লিখছি 950 সালে বা খ্রিস্টাব্দে। 950 সালে বাংলা ভাষা জন্ম লাভ করেছে। এই মতবাদটা কার? এই মতবাদটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। এটাকে বাংলা ভাষার আদর্শ মতবাদ বলা হয়, মনে রাখবেন। জর্জ গিয়ারসন আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে মতবাদটা রয়েছে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে, এটাকে বলা হয় বাংলা ভাষার আদর্শ মতবাদ। কারণ তারা অনেক আধুনিক যুগে অনেক বিচার বিশ্লেষণ করে এই মতবাদটা তারা দিয়েছে। আচ্ছা, কত? 950 সালে। তাহলে তারাও বলেছে আরো কি, তারা বলেছে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম লাভ করেছে। অপবংশের বিকৃতি রূপ হচ্ছে মাগধীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম লাভ করেছে। আচ্ছা, কে বলেছে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
আচ্ছা ঠিক আছে, আমি একটু উপরে লিখতেছি। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় 900। এখানে একটা প্রশ্ন এরকম বিসিএস এসেছিল, আদিরূপ, বাংলা ভাষা আদিরূপ। আদিরূপ যদি বলা পরীক্ষায় আসে, তাহলে আদিরূপটা হচ্ছে দশম। দেখেন 950-এর পরের শতকটা হচ্ছে দশম, দশম থেকে চতুর্দশ শতাব্দী, চতুর্দশ, এটা হচ্ছে আদিরূপ, চতুর্দশ শতাব্দী। আচ্ছা, ক্লাসটা কি দিয়ে নেওয়া যায় না? আচ্ছা, ক্লাসটা কি দিনে? দিনে নেওয়া যায়, তবে দিনে তো আমরা অনেক ব্যস্ত থাকি, অনেক অফিস থাকে, এখানে কিছু স্যার আছে, আবার অনেকে অফিসে, সবাই তো আর এখানে না, বিভিন্ন ব্যস্ততার কারণে এখানে রাত্রে নিয়ে ক্লাসটা সবচেয়ে ভালো হয়, কারণ অনেকে ফ্রি থাকে। আচ্ছা, পরে দেখি। আর ক্লাসটা সবসময় রেকর্ডে থাকবে। এখানে কোনো সমস্যা আছে নাকি দেখেন তো আপনাদের। বাংলা ভাষা এই দুইটা মতামত খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আপনাদের লাগবে। আদিরূপ কি? আদিরূপ মানে হচ্ছে ওই যে আমাদের বর্তমান কালের মধ্যযুগের আগের কাহিনী, মানে প্রাচীন যুগ। আদি মানে প্রাচীন যুগ। তাই আদিরূপ মানে কি? প্রাচীন যুগ। প্রাচীন যুগ লিখে দিলে আরো বেশি ভালো হবে, যদি কষ্ট হয়। প্রাচীন যুগ, আমরা জানি প্রাচীন যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার মতে প্রাচীন যুগ আরেকটা লিখি তাহলে। প্রাচীন যুগ হচ্ছে শহীদুল্লাহর মতে হচ্ছে 650 থেকে 1200, এটা আপনারা জানেন শহীদুল্লাহর মতে। আর এই যে তার মধ্যে সুনীতি কুমারের মধ্যে 950 থেকে 1200 সে বলেছে। তবে চতুর্দশ শতাব্দী বলা হয়েছে, মুসলমান কাল পর্যন্ত ধরা হয়েছে ওটারে। তারপর মধ্যযুগ রয়েছে 1201 থেকে 1350 সাল পর্যন্ত বলা হয় অন্ধকার যুগ। 1201 থেকে 1350 অন্ধকার যুগ। আর 1800 সাল পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। আর 1801 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে কি এই আধুনিক যুগ। এই তিনটি যুগ বিভাগে ভাগ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, দিনে নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখি আপনাদের মতামত অনুযায়ী নিব। এখন তো কোনো ঝাপসা আসার কথা নাই, তো লাইটিং সমস্যা, কারণ আমাদের বলেছি ইতিমধ্যেই বড় করে লিখে। আচ্ছা ঠিক আছে, এবারে একটু বড় করে লিখবো, বড় করে লিখে পরে আবার মুছে দেব। তো এখানে কারো সমস্যা নেই, সমস্যা থাকলে বলবেন। ক্লিয়ার না? লেখা ক্লিয়ার না? আবার বলেন। ভালো, হ্যাঁ রাতে তো ভালো। আবার বলতেছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ, ক্লিয়ার না থাকলে আবার বলতেছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার উৎপত্তি 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 হচ্ছে, বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি। কথাটা কাটা কাটা আসতেছে, এটা কেন আসতেছে? এরপরে আবার করে নি। বাংলা ভাষার উৎপত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, আপনারা জানেন কোন শতকে? দেখেন তো ঠিক আছে কিনা। না ভাইয়া, রাতেই বলো। হ্যাঁ, কথা কি ঠিক আছে? দেখেন তো কথা ঠিক আছে কিনা। হ্যাঁ, রাতেই ভালো, কারণ এখানে অনেকেই আছে। কথা ঠিক আছে নাকি দেখেন। আচ্ছা, শহীদুল্লাহ বাংলা ভাষা কত বলেছিল? 650। শহীদুল্লাহর মতে বাংলা ভাষা জন্ম গ্রহণ করে 650। আরেকটি মনে রাখবেন, কথা ভিডিও সব ঠিক আছে, ঠিক আছে। ওই যে হয়তো আপনার এখানে নেটওয়ার্ক সমস্যা। শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কত? 650। এখন এইরকম একটা প্রশ্ন এসেছিল, বাংলা ভাষা তাহলে বয়স কত? যদি এরকম প্রশ্নটা আসে, বাংলা ভাষার বয়স কত, তাহলে কিন্তু কনফিউজড হয়ে যাবে। কারণ আপনারা চিন্তা করবেন, 650 থেকে মানে 2021 থেকে 650 বিয়োগ করবেন, তাহলে বাংলা ভাষার বয়সটা বের হয়ে যাবে। তাহলে এখানে 1 আর এখানে 7, 4, 2, তো অনেক বেশি হয়ে গেছে, হাতের 1 আছে। হ্যাঁ, 1471। তাই 1471 বছর বাংলা ভাষার বয়স শহীদুল্লাহর মতে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আরো কমে যাবে, বা 1500, এটা ধরেন 1500। আর সুনীতি কুমার 950 থেকে যদি আপনি 2021 বাদ দেন, 2021, তাহলে যত থাকে কত? প্রায় 1171 মতন। তাহলে এই যে 1100 বা 1200, তার মধ্যে 1200, তার মানে আমরা এটা দেখবো না, আমরা দেখবো কি বাংলা ভাষার বয়স হচ্ছে 1000 বছর। আর যদি এরকম উল্লেখ করে দেয়, তাহলে কিন্তু ওই কথাটা মনে রাখতে হবে, 2021 থেকে ওই দুইটা তথ্য বিয়োগ করতে হবে। কারণ আপনি কি টেস্ট করবে, আপনি এই তথ্যটা জানেন কিনা। অনেক সময় বাইবার জিজ্ঞেস করবে, অনেকে নেটওয়ার্ক তাই এমন হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি কন্টিনিউ করে যাচ্ছি।
তাহলে আমরা এখানে এটাই বলেছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হচ্ছে 650 খ্রিস্টাব্দে। আর 650 খ্রিস্টাব্দ মানে হচ্ছে শতক কত? শতক 650-এর পরের শতক, সপ্তম শতক। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাই বাংলা ভাষার ভাষা রীতির ভিতরে চলে যায়। এখানে আরো কিছু তথ্য আছে। বাংলা লিপি নিয়ে আর কিছু কথা বলা উচিত ছিল। বাংলা লিপি, আচ্ছা, বাংলা লিপি জন্মগ্রহণ করেছে কোথা থেকে? যেহেতু এটাও ভাষার সাথে সম্পৃক্ত, তবে বাংলা লিপিটা হচ্ছে বাংলা সাহিত্যের সাথে সম্পৃক্ত। তো বাংলা লিপির উৎপত্তিটা আমরা বলি। বাংলা লিপি, বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। আপনারা জানেন ব্রাহ্মী লিপি হচ্ছে বাংলা লিপির উৎস। ব্রাহ্মী লিপিটা হচ্ছে একটা শাখা। জানেন ভারতীয় উপমহাদেশে প্রাচীন যুগে দুইটা শাখা রয়েছে, একটা ব্রাহ্মী লিপি, একটা খরষ্টি লিপি। যে শাখা বাম দিক থেকে ডান দিকে পাঠ করা হয় এটা হচ্ছে ব্রাহ্মী লিপি, আর যেটা ডান থেকে বামে পাঠ করা হয় এটা হচ্ছে খরষ্টি লিপি। যেমন আরবি, উর্দু এগুলো কিন্তু ডান থেকে বামে পাঠ করা হয়। আমাদের হিন্দি, বাংলা, আরো ভারতের ভাষাগুলো এই ব্রাহ্মী লিপির অন্তর্ভুক্ত। আচ্ছা, ব্রাহ্মী লিপির এর কুটিল রূপ আছে। ব্রাহ্মী লিপির কুটিল রূপ, কুটিল রূপের পূর্বী থেকে নেওয়া হয়েছে বাংলা লিপি, মনে রাখবেন। ব্রাহ্মী লিপির কুটিল, তারপর পূর্বী মানে আমরা ভারতের এই পূর্ব প্রদেশে বা পূর্ব দিকে অবস্থান করছি। এখন এখান থেকে আরেকটা যদি আসে, আচ্ছা এখানে লাইটের জন্য লেখা বোঝা যাচ্ছে না। লাইটের জন্য খুব সমস্যা হচ্ছে বলে দিয়েছে, হয়তো এই জন্য ক্লাসটা নেওয়া খুব কষ্ট আজকে। বড় লাইট, আমার প্রধান যে লাইটটা, এটাই সমস্যা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আশা করছি কালকে সব ক্লিয়ার হয়ে যাবে বা পরের ক্লাসে। সময়টা আবার লিখে দেন। সময়টা একবার লিখেছি, তবে দেখি এই যে যুগ, যদি যুগ পরীক্ষায় আসে, যুগ অনেকে দিয়ে বাংলা সমস্যা, যুগ আসলে তিনটা যুগ মনে রাখবেন। একটা হচ্ছে প্রাচীন যুগ, পরে হচ্ছে মধ্যযুগ, পরে হচ্ছে আধুনিক যুগ। এই তিনটা যুগ আর কি। প্রাচীন যুগের কত আমরা জানি, শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 বা 950 থেকে 1200, তারা দুজনই বলছে এটা হচ্ছে প্রাচীন যুগ। শহীদুল্লাহ আর ডক্টর সুনীত কুমার দুজনই বলছেন 650 থেকে 1200। সুনীত কুমার বলেছেন 950 থেকে 1200 সাল পর্যন্ত প্রাচীন যুগ। আচ্ছা, তারপর এটা বলতেছি, এই সময়টা বলতেছি আপু, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত, এবং এর ভিতরে একটা অন্ধকার যুগ আছে। অন্ধকার যুগ হচ্ছে 1200, এটা বাংলা সাহিত্যের ভিতরে যুগ। 1201 থেকে 1350, এটা হচ্ছে বাংলা সাহিত্যের ভিতরে। আচ্ছা, তারপর আধুনিক যুগ আমরা জানি 1801 থেকে বর্তমান, এটা হচ্ছে যুগের ইতিহাস। আচ্ছা, সময়টা বললাম। পরে দেখি, তাহলে বাংলা লিপির কথা বলছিলাম। এই বাংলা লিপির যে জন্ম হয়েছে ব্রাহ্মী লিপি না থাকলে কুটিল লিপি না থাকলে পূর্বী লিপি, এই তিনটি মনে রাখতে হবে। ব্রাহ্মী লিপি অপশন না থাকলে কুটিল লিপি না থাকলে পূর্বী লিপি, এই তিনটা অপশন মনে রাখবেন। এখন তাছাড়া বাংলা লিপি আরেকটি তথ্য এখানে দেওয়া যায়, যেমন বাংলাদেশে উপভাষা আছে, পরে যাই উপভাষার ভিতরে। আমরা এখানে আরেকটি তথ্য রয়েছে জানি। আচ্ছা, এখানে ওই কিছু শব্দের অর্থ বলছিলাম। এই শব্দের অর্থ হচ্ছে বাংলা শব্দের ভাষাগত অর্থ। এই তিনটি শব্দ পরীক্ষায় এসেছিল। দেখেন, বাংলা শব্দের ভাষাগত, প্রাকৃত শব্দ। এইটা দেখলাম একটা নৈবেদিক পরীক্ষায় আসলো। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা। তো প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি? জনগণের ভাষা। এখানে যদি অপশন থাকে স্বাভাবিক, তাহলে লিখবেন না, এখানে লিখবে জনগণের ভাষা। আর প্রাকৃত শব্দের অর্থ কি? প্রাকৃত তো বুঝে নেই, প্রকৃতির স্বাভাবিক অবস্থা। প্রাকৃত অর্থ স্বাভাবিক। প্রাকৃত অর্থ কি? স্বাভাবিক। আচ্ছা, তারপর অপভ্রংশ অর্থ কি? এটা পরীক্ষায় আসছে। অপভ্রংশ অর্থ হচ্ছে বিকৃত বা পরিবর্তন। আচ্ছা, এখানে একটা ভাষা রেখে গিয়েছি, এটা হচ্ছে সংস্কৃত ভাষা।
আপনারা জানেন সংস্কৃত ভাষার জনক কে? কমেন্ট করেন যদি জেনে থাকেন। সংস্কৃত ভাষার জনক কে? আমি কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। আচ্ছা, সংস্কৃত ভাষার জনক কে? এটা একটা ছিল স্যার, পাইছি। আচ্ছা, এখানে আছে অনেকে, আল্লাহর মতে কমে গেছে। মনে আসতেছে না, বুঝতেছি। সংস্কৃত ভাষার জনক, অপশন দিচ্ছি। সংস্কৃত ভাষার জনক হচ্ছে পতঞ্জলি। অপশন দিচ্ছি, পানিনি, পতঞ্জলি, তারপর কালিদাস। সংস্কৃত ভাষার জনককে আমি এখানে বলবো। এখানে 3টা তথ্য দিচ্ছি আমরা। সংস্কৃত ভাষার জনক, তারপর সাধু ভাষার জনক, যদিও এটা এরকম পরিপূর্ণ হয় না। সাধু ভাষার জনক, চলিত ভাষার জনক, আচ্ছা রাইট, এই যে অনেকেই দিয়েছেন। আচ্ছা, তাই সংস্কৃত ভাষার জনক হচ্ছে, আমরা জানি আজ থেকে 2500 বছর আগে যে ব্যাকরণ বই লিখেছিলেন তার নাম হচ্ছে পানিনি। পানিনি হচ্ছে সংস্কৃত ভাষার জনক। কারণ সংস্কৃত ভাষার আগে মানে উপরের স্তরের নাম ছিল বেদ। বেদ ছিল ওদের বৈদিক ধর্মের, বেদদের ভাষা ছিল বৈদিক। আর এই বৈদিক ভাষা সংস্কার করেছে কে? পানিনি। এই জন্য সংস্কার করেছে বলে সংস্কৃত হয়েছে। এই জন্য পরে যে সংস্কৃত নাম হয়েছে এই নামই রয়ে গেছে। মানে এটা হচ্ছে কৃত্রিম ভাষা, তৈরি ভাষা। কারণ কি, আগে ছিল কি বৈদিক ভাষা সংস্কার করার কারণে হয়ে গেছে কি সংস্কৃত ভাষা। আচ্ছা, সংস্কৃত ভাষার আবার পরিবর্তিত রূপ হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দেরই একটা রূপ হচ্ছে কৃত্রিম সাধু। সাধু ভাষা প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। আচ্ছা, চলিত ভাষা আপনারা জানেন, লিখে ফেলেছেন, হ্যাঁ, প্রমোদ চৌধুরী। আচ্ছা, এখন সালগুলো কবে? সালগুলো হচ্ছে পানিনি খ্রিস্টপূর্ব 5ম অব্দে, খ্রিস্টপূর্ব 5ম শতকে, খ্রিস্টপূর্ব 5ম শতকে রাজা রামমোহন রায় 1801 বা 1800 সাল। আচ্ছা, 1914 এই 3টি সাল। আচ্ছা, চলিত প্রমোদ চৌধুরী, রাইট জ্যোতি আপু। ভাষার জনক, হ্যাঁ, জনকও বললে খারাপ, জনক বলা যায় না, কারণ এটা আসলে ভাষা তো আর একজনে উৎপন্ন করে না, এটা সে মার্জিত করে, এর জন্য বলা হয় তাকেই এই ভাষাটা সে নিয়ে আসছে। আচ্ছা, আবার কি হলো? তো ঠিকই আছে, আমার কিছু হয়নি আপু, হয়তো তোমার এখানে নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা মুছে ফেলতেছি, কারো সমস্যা নেই আশা করছি। এখানে কারো সমস্যা নেই, মুছে ফেলছি। আচ্ছা, এখন আমরা একটা নৈর্ব্যক্তিক দিব আপনাকে, দেখবো এটা পারেন কিনা। 42তম বিসিএস পরীক্ষায় এসেছিল একটি প্রশ্ন এখান থেকে। নৈর্ব্যক্তিকটা হচ্ছে, দেখি কারোর ধারণা আছে, বাংলা ভাষায় উপভাষা আছে কয়টি? বাংলা ভাষায় উপভাষা আছে কতটি? 6টি না 5টি? 6টি। অপশন, বাংলা ভাষায় উপভাষা আছে কয়টি? 6টি না 5টি? খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে। আর এই উপভাষা কোথায় কি অবস্থানে আছে এটা মনে রাখতে হবে। কোন অঞ্চলে কোন উপভাষা, এই 5টি উপভাষা বা 6টি উপভাষা। আচ্ছা, নতুন বইয়ের মতে 60টি। তাহমিনা লতা আপু বলেছে 60টি। আচ্ছা, 5টি, 60টি, 6টি। আচ্ছা, বুঝছি, 42টি। আপু 42টি হচ্ছে উপজাতিদের ভাষা। 42টি যেটা বলেছিলাম, ভাইয়া বলেছে, এই ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, কনফিউজড হয়ে যেতে পারে, এগুলো হচ্ছে উপভাষা। তাহলে আমরা এখানে আলোচনা করে দিচ্ছি, আলোচনা করতেছি। এই উপভাষা আলোচনা না করলে আবার সমস্যা, কারণ কোনো না কোনো বছর এই উপভাষা থেকে প্রশ্ন আসে। যেমন, তাহলে উত্তরটা বলে যে বাংলা ভাষায় উপভাষা আছে আগের বই অনুযায়ী 5টি, বর্তমান বই অনুযায়ী 6টি। মানে আমাদের নতুন বই অনুযায়ী 6টি, তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষার অভিধানের মতে ওই বই অনুযায়ী আছে 5টি। আচ্ছা, তাহলে আমাদের ওইটি অবদান নির্ণয় করতে হবে। যেমন আমরা যদি মানচিত্রটা আঁকতে চেষ্টা করি, এরকম
আচ্ছা, এরকম যদি আমরা আচ্ছা দেখি, আঁকতে পারতেছি না, বাড়ি দিলে কি বাড়ি তো না, হ্যাঁ আঁকতে পারতেছেন আজকে। আচ্ছা যাই হোক, এরা অঙ্কন আচ্ছা কেন জানি আঁকতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি মনে করেন উপভাষাগুলো শনাক্ত করতেছি। এই যে 42তম বিসিএস পরীক্ষায় এখান থেকে এসেছিল, এখানে উপভাষাটার নাম হচ্ছে বাঙ্গাল। তো বাঙ্গাল উপভাষার অঞ্চল কোনটি? বরিশাল। তো বরিশাল 42তম বিসিএস পরীক্ষায় এসেছিল। বাঙাল উপভাষা আছে নিচের কোন জেলায়? বাঙালি উপভাষা আর কি, বাঙালি উপভাষা আছে নিচের কোন জেলায়? আচ্ছা তাহলে দেখি বরিশাল, তাই এই উপভাষার নাম কি? বাঙালি উপভাষা। আচ্ছা তারপর এখানে রয়েছে, আমাদের জানি এখানে হচ্ছে পূর্বী উপভাষা, নতুন এইটা নতুন যোগ করবেন, এটা হচ্ছে পূর্বী উপভাষা। পূর্বী উপভাষা, পূর্বী উপভাষা কোন দিকে আছে দেখেন, সিলেট। সিলেট হচ্ছে পূর্বী উপভাষা, এবং এই সিলেটের এই ত্রিপুরা আসামের বরাক নদীর পূর্ব পর্যন্ত এই পূর্বী উপভাষা রয়েছে। আসবে কয়টি দিব? ও পরীক্ষায় আসলে এখন 6টি আসবে, এখন আর 5টি আসবে না নতুন বই অনুযায়ী। অপশনে 5টি নয়তো 6টি অপশন দিকে সিলেক্ট করতে হবে। আচ্ছা তারপর এখানে রয়েছে এই যে আমাদের ময়মনসিংহ ঢাকা অঞ্চল নিয়ে রয়েছে, আমরা জানি কি বঙ্গ কি না বলা হয় এটাকে, গৌর বরেন্দ্র অঞ্চল, মনে থাকে না, বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র মানে কি? বাংলাদেশের উত্তর পশ্চিমের যে এলাকা এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল, এই যে এটা। আচ্ছা আর এটা কি? এই যে এই এলাকাটা হচ্ছে রংপুর এলাকা, রংপুর, এটা বলে বঙ্গ কামরূপী বা কামরূপী বলে চলবে, কামরূপী। কামরূপী কিসের নাম? উপভাষার নাম। এই যে যদি আপনি এইগুলো নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু উপভাষাগুলো কোন অঞ্চলে পড়েছে, কোন জেলায় পড়েছে, এটা সহজে নির্ণয় করতে পারবেন। বাংলাদেশে যে উপভাষাগুলো রয়েছে, বরিশাল, হ্যাঁ 42তম পরীক্ষায় এটা এসেছিল, বরিশালে বাঙালি উপভাষা। আচ্ছা তারপর এই যে পশ্চিমে রয়েছে, পশ্চিম তো জানেন এটা কি? রারো। কারণ গতকালকে আমরা যে ক্লাসটা নিব 3 তারিখে, এটা কিন্তু এক মানচিত্রের উপর নিব, এখানে জনপদের অবস্থান নির্ণয় করতে হবে, এই জন্য আমরা এটা ধারণা থাকা দরকার। আচ্ছা তাহলে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টি পেয়ে যাচ্ছি। আরেকটি রয়েছে, আরেকটি উপভাষা রয়েছে, এটা নাম হচ্ছে, নামও তো ভুলে গেছি ওটার নাম নাকি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড হচ্ছে ভারতের পশ্চিম, ভারতের না, বাংলাদেশের পশ্চিম আর দক্ষিণ অঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, এইটা পশ্চিমবঙ্গের এই অংশ, এই অঞ্চলগুলোর মানুষের উপভাষা হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে কয়টি পেয়ে গেছি আমরা? 6টি। এই যেখানে এই 6টি আমরা মনে রাখতে হবে। আচ্ছা মুছে ফেলতেছি এখানে, কারো কোনো সমস্যা নেই আশা করছি। আচ্ছা তাহলে আমরা আমাদের অন্য টপিকসে যাওয়ার জন্য চেষ্টা করি, ভাষা রীতিতে চলে যাই। ভাষা রীতিতে, ভাষা রীতিতে যদি আমরা আলোচনা করি, দেখেন ভাষা রীতি, ভাষা রীতি, রীতি বা ভাষার রূপ কতটি? ভাষার রীতি বা ভাষার রূপ 2টি, মনে রাখবেন। ভাষার রীতি বা ভাষার রূপ কতটি? 2টি। এই 2টি নাম কি আমরা জানি? 1 নাম্বার হচ্ছে কথ্য বা মৌখিক, কথ্য বা মৌখিক ভাষা, মৌখিক রূপ। আমরা জানি কথ্য বা মৌখিক রূপ থেকে কি সৃষ্টি হয়েছে? সৃষ্টি হয়েছে চলিত, সৃষ্টি হয়েছে আঞ্চলিক, আঞ্চলিক, সৃষ্টি হয়েছে উপভাষা। আচ্ছা বাংলা ভাষার যে প্রথম কথ্য রূপ আছে, এই কথ্য রূপ থেকে এটা তো আধুনিক রূপ, চলিত, তারপর উপভাষা। তারপর 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে লেখ্য রূপ, লেখ্য বা লৌখিক রূপ, লৌখিক রূপ। আচ্ছা লৌখিক রূপ থেকে 2টা পাওয়া গেছে, সাধু আর চলিত, সাধু ও চলিত। আচ্ছা এই 2টি রূপ রয়েছে আমরা জানি। বরেন্দ্র কামরূপী, রারো, এগুলা অঞ্চলগুলো বলেন দেন। আচ্ছা কি বলেছিলাম? বরেন্দ্র, বরেন্দ্র হচ্ছে রাজশাহী। রাজশাহী বলতে কোন এলাকা? আমাদের যে উত্তরবঙ্গে এলাকাগুলো রয়েছে, যেমন যদি ভারতের এলাকা ধরা হয়,
তাহলে এটা হবে আসাম। আসাম, তারপর ওই যে উত্তর না পশ্চিম, উত্তর পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চল, এখান দিয়ে আমি কি বলেছিলাম, এই যে এখান দিয়ে আসাম রয়েছে, তার পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল রয়েছে, আরো রয়েছে। আর বাংলাদেশের এলাকা কি, রংপুর রয়েছে। যদি বলা হয় আর কামরূপী কোন এলাকায় পড়েছে, তাহলে শুধুমাত্র রংপুর হবে। রারো কোন এলাকায় পড়েছে, রারো পড়েছে রাজশাহী এলাকায়। আচ্ছা, মেহেদি হাসান ভাই প্রশ্ন করেছে। আরো কি আছে প্রশ্ন করার কিছু রয়েছে এখানে? এখান থেকে কয়েকটি রূপের কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে ফেলবো কিনা। এখানে দুইটা রূপের কথা বলতেছি আমরা, ভাষার রূপ আমরা জানি এই ভাষার রূপের কথা। এখন এখান থেকে কিছু ভাষা আছে সাধু আচলিত ভাষার মাঝে, সাধু ও চলিত ভাষার মাঝে কিছু রূপ আছে বা পার্থক্য আছে। এই পার্থক্যগুলো যেমন, এই যে এই ভাষা, এটা একটি কঠিন ভাষা। সাধু ভাষাকে মনে করবেন এটা গাম্ভীর্যপূর্ণ ভাষা। সাধু ভাষা কি গাম্ভীর্যপূর্ণ ভাষা, এটা একটু কঠিন ভাষা, রূপটা কঠিন। যেমন এটা হচ্ছে তৎসম শব্দবহুল, তৎসম শব্দবহুল। আর এটা হচ্ছে তদ্ভব। যেমন দেখেন তদ্ভব শব্দটা কিন্তু কঠিন মনে হচ্ছে, তদ্ভব শব্দটা বানানটাই যেমন যেন কঠিন কঠিন মনে হচ্ছে, কিন্তু এই শব্দগুলো সহজ আর এই শব্দগুলো কঠিন। তৎসম, মনে রাখবে তৎসমের আরেক নাম কি, তৎসম মানে সংস্কৃত বা তৎসম বা সাধু। এই যে তিনটা নাম দেখেন, একটা দুইটা তিনটা, সংস্কৃত, তৎসম, সাধু, তারা এক ধারাবাহিকভাবে এসেছে। আচ্ছা ভাইয়া নোট শেয়ার করেন তাইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, নোট তো আপনারা করবেন, পার্থক্যতে সমস্যা না। কিসের ভিতর কি হচ্ছে কিছু বুঝলাম না, এই ক্লাসটা বন্ধ হয়ে যাওয়ার সমস্যা, ক্লাস হলো কি বুঝলাম না, কি ভাইয়া কি বলেছে ভাইয়া, কিসের ভিতর কি হচ্ছে কি বুঝলাম না। ওই ক্লাসটা বন্ধ হয়ে সমাসের ক্লাস হলো, আসলে সমাসের ক্লাস হয় নাই, সমাসের ক্লাস তুমি মনে হয় অন্য কোনো ভিডিও দেখে ফেলছো। ওই ক্লাসটা কেটে গিয়েছিল, তারপর আমরা আপনাদের একটা সদস্য ফোন দিয়েছিল, ফোন দেওয়ার কারণে কেটে গিয়েছিল। আচ্ছা, তারপর আবার আসতে হলো। রাঢ়ী ঝাড়খণ্ড বরেন্দ্র বাঙালি কামরূপী, আর ছয় নংটা হচ্ছে ঝাড়খণ্ডী বলেছি। রাঢ়ী ঝাড়খণ্ড বরেন্দ্র বাঙালি কামরূপী, আরেকটা হচ্ছে আপু আয়াত আপু, আরেকটা হচ্ছে পূর্বী মানে পূর্ব এলাকায়, দিকে লিখেছিলাম পূর্বী ফার্স্ট, নয়তো হ্যাঁ পুরানো আজকে শেষ করা যাবে না। হ্যাঁ আরেকটু ফাস্ট করতেছি, আমরা শেষ করতে পারবো না, আমাদের সময় কম। সংস্কৃত তদ্ভব, এখানে হচ্ছে এইগুলো হচ্ছে অপরিবর্তনশীল। আচ্ছা, তারপর গুরু গম্ভীর, এই তৎসম শব্দগুলো সাধু ভাষাগুলো গুরু গম্ভীর। আচ্ছা এটা জানেন, এইগুলো হচ্ছে যেমন ক্রিয়াপদের বা আমি লিখছি না বলে দেই, ক্রিয়াপদ আর সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করা হয়। সাধু ভাষায় ক্রিয়াপদ আর সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করা হয়। আচ্ছা, চলিত ভাষায় সহজ রূপ ব্যবহার করা হয় বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। তবে সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া আর সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয়। চলিত ভাষায় এই তিনটি পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। তবে আরেকটি কথা এখানে আছে, সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, এটা কি? আচ্ছা, সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন, কারণ এই যে এখানে যে গঠন পদ্ধতিগুলি রয়েছে সর্বনাম পদের, যেমন আমরা মূলত পদ যে পড়ি, লিঙ্গভেদে পদের প্রকারভেদ হয়। যেমন আমরা জানি কোনো নাম, সর্বনাম আমরা চিনি তো, সর্বনাম যদি তাহাকে বলা হয়, তাহাকে এই যে এটা, এই গঠন পদ্ধতি সে সবসময় চলবে, তাহাকে। আর সাধু ভাষার একটা গঠন কি, সাধু ভাষার গঠন হচ্ছে তাকে, বিশেষ গঠন। সব পদেই মানে 5টি পদে কিন্তু গঠন পদ্ধতি মনে চলে। তবে সবচেয়ে এই দুইটা ভাষা আছে সাধু ও চলিতে, এই দুইটি ভাষায় কোন 5টি পদের মাঝে কোন 2টি পদ সবচেয়ে নিয়ম অনুযায়ী সুশৃঙ্খলভাবে গঠন পদ্ধতি মেনে চলে বাক্য গঠনের ক্ষেত্রে, এই কথাটা বলছে। বাক্য গঠনের ক্ষেত্রে 2টি পদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, এটার নাম হচ্ছে সর্বনাম আর ক্রিয়া, আরেকটা হচ্ছে অনুসর্গ। তবে অনুসর্গগুলো ক্রিয়ার ভেতরেই আছে, এই জন্য অনুসর্গ পাওয়ার কম, বা সর্বনাম আর ক্রিয়া কি ধরতে হবে। তবে মনে রাখবেন সবগুলোর কিন্তু পরিবর্তন আছে। এই যে ওই দিন আপু আপনি একটা প্রশ্ন করেছিলেন, সাধু
সাধু ও চলিত ভাষায় পার্থক্য অভিন্ন। অভিন্ন বলতে কি? অভিন্ন আসলে এটা প্রশ্নটা মোটামুটি ভুলেই, সমস্যা নেই, পরে দেখে নিতে পারবো। আচ্ছা, এই দেখেন অভিন্ন রূপ, অভিন্ন, অভিন্ন রূপ। সাধু চলিত ভাষায় অভিন্ন রূপে বসে কোন পদ? এখানে অভিন্ন রূপে বসে বলা হয়েছে অব্যয় পদ। আচ্ছা, এখন অভিন্ন রূপে অব্যয় পদ দেওয়া উচিত না, এখানে দেওয়া উচিত কি? আরেকটি অপশন দেখছিলাম ছিল এটা সম্বোধন পদ, তাহলে উত্তরটা হবে সম্বোধন পদ, এটা হওয়ার উচিত। কারণ কি জানেন, এটারও পরিবর্তন আছে। এই যে আপনারা যদি বলা হয় পূর্বেই, পূর্বে তো একটা অব্যয়, পূর্বে একটা অব্যয়, তা পূর্বের অব্যয়ের পরিবর্তন কি? আগেই, তা আগেই এর পরিবর্তন হয়েছে। তারপর কিয়ৎক্ষণ, কিয়ৎক্ষণ অব্যয়ের পরিবর্তন কি? কিয়ৎক্ষণ, কিয়ৎক্ষণ অব্যয়ের পূর্ব হয়েছে কিছুক্ষণ, কিছুক্ষণের পরিবর্তন আছে না, তার মানে অব্যয়ের পরিবর্তন আছে, তবে এই সম্বোধন পদে কোনো পরিবর্তন নেই, তবে অব্যয়ের পরিবর্তনটা কম। এখান থেকে আরেকটি প্রশ্ন আসে, যেমন কোন পদে দীর্ঘরূপ হয় না? সাধু চলিত ভাষার কোন পদে দীর্ঘরূপ হয় না? এটা হচ্ছে অব্যয় পদে দীর্ঘরূপ হয় না। যেমন এবং এর কখনো দীর্ঘরূপ হবে না, এবং, কিন্তু, এগুলোর কি আর কোন বড় পদ বানাতে পারবেন না? অবশ্যই পারবেন না। আচ্ছা, তাহলে ক্লিয়ার, ঠিক আছে। পরে আমরা যাই, এখন আমরা যাব ব্যাকরণ। ব্যাকরণ বিষয়ে কিছু কথা বলবো। ও এখানে কিছু আরেকটি তথ্য রয়েছে, যেমন সাধু চলিত পার্থক্য পরিবর্তনটা, সাধু চলিত, সাধু ভাষা দেখেন যদি লেখে গুলি, গুলি, তাই চলিত ভাষায় লিখতে হবে কি? গুলু। সাধু ভাষায় যদি লেখে বন্য, চলিত ভাষায় লিখতে হবে কি? বুনু। সাধু ভাষায় গুলি, চলিত ভাষায় গুলু, মানে এখানে উকার আসে, পরিবর্তন আসে। আচ্ছা, সাধু ভাষায় যদি লেখা হয় এই যে উয় ঘ, শুধুমাত্র এখানে লিখতে হবে উয়, এরকম পরিবর্তন। আচ্ছা, এখানে যেমন মনে করেন রস্যই, এই যে রস্যই, তারপর রস্যু, এই যে এটার ভিতর থাকলে এটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তো এরকম কিছু পরিবর্তন কিন্তু আপনার আছে, সাধু চলিত রুতির পরিবর্তন, এগুলো বিগত পরীক্ষায় যেগুলো এসেছে, যেন আমি এখানে লিখে রেখেছিলাম উহা, উটা, তুলা, তুলু, বাঙ্গাইতো লিখেছিলাম, দেখিয়া, অদ্য, চকিত হইয়া, এগুলো কিন্তু বিগত পরীক্ষায় এসেছে। এই জন্য আপনাকে এগুলা কি করতে হবে? কি আপু এটা কি? এই পদ এর উপর একটা ক্লাস, হ্যাঁ হ্যাঁ, ও সবগুলাই ক্লাস হবে, ক্লাস পদ না, আমি এখানে ধারাবাহিকভাবে যেগুলো ক্লাস আছে আমরা সবগুলোই যাবে এক একটার পরে আর কি। অনুসর্গ এর পূর্ণরূপ হয়, অনুসর্গ, অনুসর্গ এর পূর্ণরূপ হয়, এটা বুঝি না। আর অনুসর্গের পাশে অব্যয় লেখা কেন? আচ্ছা, অনুসর্গ পাশে অব্যয় লেখা কারণ কি? হতে, থেকে, চেয়ে, এগুলা কি অব্যয় না? এগুলো কিন্তু কি বসানো হয়? অনুসর্গ হিসাবে বসানো হয়। তাই হতে, থেকে, চেয়ে যদি কোনো সময় অনুসর্গগুলো ক্রিয়ার কাজ করে, হতে, থেকে, চেয়ে, সে বাড়ি হতে ডাকা, মানে যদি কোনো সময় ক্রিয়ার কাজ করে তাহলে অনুসর্গগুলো ক্রিয়ার হয়, ক্রিয়াপদ হয়। এই জন্য অনুসর্গের পাশে অব্যয়ের পাশে কি লেখা হয়? অনুসর্গ লেখা হয়। তাহলে অনুসর্গ হতে থেকে এগুলা অনুসর্গ, আবার কি অব্যয়, আবার কি আছে লিখা কেন? ক্রিয়া নাকি অব্যয়, কোনটি? অব্যয় হবে আপু, অব্যয় দীর্ঘরূপ হয় না, জয় আপু। আচ্ছা, এখান থেকে এই যে এগুলো দেখে নিবেন এবং পরিবর্তনগুলো দেখে, আমি লিখি নাই কারণ সময় পাবো না আমরা। পরে আমরা দেখব এই যে ব্যাকরণ নিয়ে, ব্যাকরণ নিয়ে কিছু কথা বলি। দেখেন তো আর কোনো সমস্যা আছে নাকি বলেন, আমরা শেয়ার করি। যদি সমস্যা থাকে বলেন। এই পর্যন্ত কোনো সমস্যা রয়েছে? আজকে অন্ধকারে ক্লাস নিচ্ছি, আসলে ক্লাসটা কেমন এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে বলেন, নয়তো আমরা পরে ব্যাকরণে চলে যাব। হ্যাঁ, এখানে যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে দ্রুত, হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে, মামা আছে, সজীব মামা আছে, আচ্ছা সৈন্য পার্সেন্ট শিখিনি এতদিনে, হ্যাঁ আচ্ছা, না এটা বিশাল তথ্য, এটার ভিতরে টপিকসটা ছোট, কিন্তু আসলে কিন্তু এর ভিতরে অনেক তথ্য। হ্যাঁ, এর তথ্য শেয়ার করলেও শেষ হবে না, 2 ঘন্টাতে তথ্য শেয়ার হবে না। আচ্ছা, সমস্যা নাই, মামা বলেছে আরো কেউ আছো? আচ্ছা, আর কেউ নেই সম্ভবত, সমস্যা নেই ধরে নিচ্ছি, সমস্যা নেই, সমস্যা থাকলে প্রশ্ন কিন্তু বলতে হবে। আচ্ছা, হ্যাঁ, কোনো সমস্যা নেই, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখন ব্যাকরণ নিয়ে আলোচনা করি। ব্যাকরণ তো মূলত এই বইয়ের আমরা যে কথা বলি এটা বাংলা ব্যাকরণ। ব্যাকরণ কোন ভাষা শব্দ? ব্যাকরণ কোন ভাষা শব্দ জানেন? ব্যাকরণ
কোন ভাষার শব্দ, কোন ভাষার শব্দ, যদি এরকম একটা প্রশ্ন আসে, ব্যাকরণ, ব্যাকরণ কোন ধরনের শব্দ, যদি এই প্রশ্নটা ঘুরিয়ে দেয়, কোন ধরনের শব্দ, শব্দ। আচ্ছা দেখেন অনেক তথ্য পেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসলে আমরা তৃপ্তি মতো দিতে পারি নাই। আজান দিচ্ছে, এই দুইটি প্রশ্নের উত্তর করেন, আমরা আজানটা শেষ হয়ে নিই। আফসরউদ্দিন ভাইয়া দেখেন, ব্যাকরণ কোন ভাষার শব্দ, ব্যাকরণ কোন ধরনের শব্দ, এই দুইটি প্রশ্নের উত্তর করেন। আচ্ছা মাশাআল্লাহ, জাকিয়া সুলতান আপু লিখেছে, সুমাইয়া আপু লিখেছে, বৈদিক। আচ্ছা আজানটা দিতে থাকুক, আপনারা উত্তর করেন। আমাদের প্রায় শেষ হয়ে গেছে, আমরা আর বেশিক্ষণ সময় নিব না। সাদিয়া সুলতান আপু দুটোটাই উত্তর করতে হবে। হ্যাঁ রাতেই ভালো, হয়তো কারো সমস্যা আছে, ক্লাসটা করব না, বাট অনেক নতুন। হ্যাঁ হ্যাঁ আজাদ, আজাদ তো অনেক ট্যালেন্ট আমার বন্ধু। হ্যাঁ আচ্ছা সংস্কৃত, সংস্কৃত দুইটা দুইটা বলতে হবে। পেয়ারি আপু তুমি বাংলা ছাত্রী সম্ভবত। সংস্কৃত আমি বলে দিচ্ছি, সংস্কৃত আরো চিন্তা করতে হবে, সংস্কৃত বাদে চিন্তা করতে হবে। হ্যাঁ কেমন, হ্যাঁ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। শিকদার আপু বাংলা জিকের, হ্যাঁ আচ্ছা নিপা আপু, আচ্ছা আমি লিখে দেই, আমি এ করে। হ্যাঁ সাইরা আপু পড়িতে অনেক দেরিতে আসছো তুমি। ব্যাকরণ কোন ভাষা শব্দ বললে, সংস্কৃত, সংস্কৃত। আর যদি বলা হয় ব্যাকরণ কোন ধরনের শব্দ, পারিভাষিক, মনে রাখবেন এই কথাটা, নয়তো অপশনে বিসিএস এর প্রশ্নের মাইরে পড়ে যাবেন, নয়তো কোনো পরীক্ষকের চালাকির ভেতরে পড়ে যাবেন। পারিভাষিক শব্দ। আচ্ছা আরো ভালো হবে আল্লাহর রহমতে। বাক্য গঠনের ক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে চলে, কি বলছে আরেকটা কি কি বলছিলেন, বাক্য গঠনের ক্ষেত্রে কোন পদ নিয়ম মেনে চলে, ওই যেটা ক্রিয়া আর সর্বনাম পদ, সাধু সাধু চলিত ভাষায় ক্রিয়া আর সর্বনাম পদ, দুইটা পদ আপু। আচ্ছা মুছে ফেলতেছি তাহলে। সংস্কৃত ফার্সি, আফসরউদ্দিন ভাইয়া লিখেছি সংস্কৃত আর পারিভাষিক, মানে এটা বিদেশি শব্দ। ব্যাকরণ ইংরেজি কি আপনারা জানেন, গ্রামার। তো এই গ্রামার বাংলা হচ্ছে ব্যাকরণ, এখান থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। তো অন্য ভাষা থেকে এই ভাষা, অন্য ভাষায় যদি স্থান করে নেয়, এক দেশের ভাষা আরেক ভাষায় স্থান করে নিলে তাকে বলা হয় পারিভাষিক শব্দ। আচ্ছা মুছে ফেলতেছি তাহলে। আচ্ছা তাহলে আমরা এখন ব্যাকরণ থেকে আরেকটি তথ্য এখানে শেয়ার করা উচিত। ব্যাকরণের বিশ্লেষণ দেখেন, বি বি ব্যাকরণের বিশ্লেষণ দেখেন, ব্যাকরণের বিশ্লেষণ বি, এই যে শব্দের সাথে দেখবেন আমরা যখন সমাস পড়াই তখন কিন্তু জ ফলা থাকলে কি হয়, বি হয়, জ ফলা থাকলে বি হয়। তাহলে বি, বি হচ্ছে একটা উপসর্গ। পরে আমরা জানি অন্তঃস্থ থাকলে কি, অন্তঃস্থ থাকলে এরপরে রিকার হয় প্রকৃতিপত্তের নিয়মে। বি যুগ ক্রি, এই যে ক্রি অন্তঃস্থটা রিকার হবে, আর এটা ধাতু ক্রি। বি যুগ আ যুগ, ও এখানে আকার আছে, আবার এখানে আকার রয়েছে একটি, লক্ষ্য করিনি। বি যুগ আ যুগ ক্রি যুগ অন, এটা হচ্ছে ব্যাকরণ। আচ্ছা ব্যাকরণের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হচ্ছে বি যুগ আ যুগ ক্রি যুগ অন, ব্যাকরণ। এই ব্যাকরণ মানে হচ্ছে যে বিশেষভাবে কাজগুলো বা সুশৃঙ্খলভাবে পদবিন্যাসগুলো বিন্যস্ত করে সাজানো হয়, এই কাজগুলো ব্যাকরণের। আচ্ছা তাহলে ব্যাকরণ কে বলা হয় ভাষার সংবিধান, এই ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ভাষার সংবিধান বলা হয় কাকে, ব্যাকরণকে। ব্যাকরণকে ভাষা বলা হয় সংবিধান, সংস্কৃতি লিখতে হয় সংবিধান বলা হয়, ব্যাকরণকে বলা হয় ভাষা সংবিধান। পৃথিবীর প্রথম ব্যাকরণ আপনারা জানেন, পৃথিবীর প্রথম ব্যাকরণ লিখেছে, এটা হচ্ছে গ্রিক ভাষা ব্যাকরণ। পৃথিবীর প্রথম ব্যাকরণ লিখেছিল ওই গ্রিকরা। পৃথিবীর প্রথম ব্যাকরণ, ব্যাকরণ দি লিঙ্গুয়া, দি লিঙ্গুয়া, লিঙ্গুয়া লেটিনু, দি লিঙ্গুয়া লেটিনু, লেটিনু নামে প্রথম ব্যাকরণ লিখেছিলেন ভার্বু নামের এক ব্যাকরণবিদ, লেটিন দেশের গ্রিকের ভার্বু।
ভার্বু নামের এক ব্যাকরণবিদ ডি লিঙ্গুয়া ল্যাটিনো নামে একটি ব্যাকরণ রচনা করেছিল। এটা পাওয়া যায় বিযুগ আজুক ইযুগ, রাইট, ঠিক আছে। জুবেল আহমেদ ভাই এখন আসলে চলবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্যাকরণের ভিতরে অনেক তথ্য রয়েছে, আমরা সব তথ্য কিন্তু শেয়ার করব না। ব্যাকরণ আগে এসেছে না ভাষা আগে এসেছে, এরকম একটা প্রশ্ন থাকে, এটা সাধারণ প্রশ্ন। আমরা জানি ভাষা আর ব্যাকরণ কৃত্রিম জিনিস, এটা পরেই আসবে। আচ্ছা, তাহলে এখানে আরো তথ্য আছে, আমরা সব তথ্য শেয়ার করব না, বইয়ে থেকে পড়তে হবে। আমরা এখন ব্যাকরণের আলোচ্য বিষয়ে চলে যাব। আমি প্রথম থেকেই আছি। আচ্ছা, তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয়ে চলে যাই। ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয়, এখানে কিন্তু প্রথম ব্যাকরণ, বাংলাদেশের ব্যাকরণের অবদান, কোন কোন ব্যাকরণ, এগুলো সাহিত্যের প্রশ্ন। আজকে ব্যাকরণের প্রশ্ন না, তবে আলোচনা করলে ভালো হইতো, তবে আমাদের সময় সংক্ষিপ্ত বা বিভিন্ন কারণে আজকে সমস্যা, যে আমরা এখন চলে যাই আর আলোচ্য বিষয়ে, আলোচ্য বিষয়ে চলে যাই। এখন আমরা জানি পৃথিবীতে সব ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? সব ভাষায় ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। আলোচ্য বিষয় 4টি। যেমন 1 নম্বরে আমরা জানি ধ্বনি তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, ইংরেজিতে বলে ফনোলজি। আচ্ছা, তারপর আমরা জানি রূপতত্ত্ব, শব্দ তত্ত্ব দরকার নেই, জাস্ট রূপতত্ত্ব মনে রাখবেন, রূপতত্ত্ব। আচ্ছা, তারপর রূপতত্ত্বের পরে কি? বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব। এগুলো কিন্তু সবই এক একটা বই, এত সহজ জিনিস না, এর ভিতরে শত শত টপিকস রয়েছে। আচ্ছা, কিন্তু আপনাকে জানতে হবে কার ভিতরে কি আছে। অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব। আচ্ছা, পৃথিবীর প্রায় সব ভাষায় কি আছে? এই 4টি ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়, 4টি উপাদান। বাংলা ব্যাকরণ ফার্স্ট কে লিখেন? ভার্বু, ভার্বু, ভরব, বয়কার বাউন্দস্তর বুকারবু, ভার্বু। ভাষা আগে এসেছে, হ্যাঁ রাইট, ভাষা আগে এসেছে। আচ্ছা, তাহলে ধ্বনিতত্ত্ব আলোচিত হয় কি? ধ্বনি বিষয়ক সকল কিছু হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। ধ্বনি বিষয়ক সকল কিছু ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। যেমন ধ্বনি, ধ্বনি বর্গ, আমরা ওই ধ্বনি বিষয়ক সব বাদ দিই, তো ধ্বনির ছাড়া যেগুলো আমরা কমন পড়ার সম্ভাবনা আছে কিন্তু ধ্বনির ভিতরে নাই, এইগুলো লিখি। যেমন আমরা লিখি, যদি লিখি সন্ধি, সন্ধি, সন্ধি তো পাশাপাশি 2টি ধ্বনির মিলনকে সন্ধি বলে, তাহলে সন্ধি অবশ্যই কিসের ভিতরে যাবে? সন্ধি অবশ্যই ধ্বনিতত্ত্বের ভিতরে যাবে। আচ্ছা, তাহলে সন্ধির পরে যদি আমরা দেখি, যেহেতু বর্ণ এর ভিতরে আছে, নত ও শতবিধান, নত শতবিধান কোথায় আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে। এই 2টা তথ্য মনে রাখবেন। আচ্ছা, হ্যাঁ, 4টি। পরে যদি আমরা যাই, এখানে আরো তথ্য, এই পরের যেগুলো আছে, ধ্বনির রীতি, ধ্বনির পরিবর্তন, আপনারা জানেন এই সব ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, পরে আমরা এখানে দেখি রূপতত্ত্বে, রূপতত্ত্বে অনেক বিষয় আলোচনা করা হয়। যেমন আমরা জানি কারক কিন্তু কোথায় আলোচনা করা হয়? কারক, কারক আর ভাগ দ্বারা কোথায় আলোচনা করা হয়? সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী কারক আর ভাগ দ্বারা কোথায় আলোচনা করা হয়? এই 2টা তথ্যই কনফিউজ করে দেবে আপনাকে। পৃথিবীর প্রথম ব্যাকরণ নাকি প্রথম বাংলা ব্যাকরণ? না, পৃথিবীর প্রথম ব্যাকরণ, প্রথম বাংলা ব্যাকরণ জানেন রাজা রামমোহন রায়। আর পৃথিবীর প্রথম ব্যাকরণ দ্য লিঙ্গুয়া ল্যাটিনো, এই নামে একটা ব্যাকরণ রচনা করা হয় আজ থেকে আর অনেক বছর আগে। এর নাম হচ্ছে ভার্বু, গ্রিক ব্যাকরণবিদ। হ্যাঁ, পৃথিবীর প্রথম। আচ্ছা, এই বিষয় কঠিন লাগে, আসলে একটু কঠিন লাগারই কথা। আপু তুমি আজকে পড়বা, পড়ার পরে দেখবো অনেকটা ইজি হয়ে যাবে, এটা কঠিন লাগলেও। আচ্ছা, তাহলে বললাম কারক ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? আচ্ছা, ব্যাকরণ কারক, আচ্ছা বাক্য তত্ত্ব লিখছে না, এটাই বলছিলাম আমি। আচ্ছা, তারপর এখানে রূপতত্ত্বে, রূপতত্ত্বে সমাস, রূপতত্ত্ব মানে কি? রূপতত্ত্ব মানে হচ্ছে শব্দতত্ত্ব, সমাস, প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, তারপর কি আছে? ধাতু, ধাতু, লিঙ্গ, তারপর ক্রিয়ার কাল, ক্রিয়ার বিভক্তি ইত্যাদি অনেক আছে, আপনারা জানেন, এগুলো আলোচনা করা হয় এই রূপতত্ত্বে। এগুলো কয়েকবার পড়লেই সহজ হয়ে যাবে, বা নবম দশম শ্রেণীর বইটা দেখলে ইয়া দেওয়া আছে, সিরিয়াল দেওয়া আছে, বা একটু দেখেন কোনটা। না, ওই যে রূপতত্ত্ব হবে না, রূপতত্ত্ব হবে না। আবার একটা জিনিস চিন্তা করবেন, রূপতত্ত্বে হবে না বলা যাবে না, হইতেও পারে। কারণ কি? কারণ হচ্ছে একদিন এত পড়তে মাথা ঘোরা
লিঙ্গুয়া বানানটা ইংরেজিতে লিখে দিলে দিবেন ভাইয়া, অপশনে ইংরেজিতেও থাকে। হ্যাঁ, এটা ঠিক বলেছো আপু। কারক বাক্য তত্ত্বে বলছিল, হ্যাঁ আসলে কারক সর্বশেষ নবম দশম শ্রেণীর বই অনুযায়ী কারক বাক্য তত্ত্বে আলোচিত হয়। এবং আমরা জানি সুমিত্র শেখরের বই অনুযায়ী যে সাহিত্য জিজ্ঞাসা বই আছে, ওই বই অনুযায়ী কারক কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে। এখন তাহলে আপনারা দিবেন আমাদের যে বইয়ে আছে, এটা তো আর আমরা আমরা ওই সুমিত্র শেখর তো আর আমাদের বাংলা ব্যাকরণ বই লেখেনি, যেহেতু আমাদের বইয়ে লিখেছে এটা একটু প্রাধান্য দিবেন আপাতত, এটাই রাখতে হবে। কিছুই বুঝি না। আচ্ছা, পরে বাক্য তত্ত্বে কি কি বলেছিলাম? বাক্য তত্ত্বে হচ্ছে বাক্য বিষয়ক যে উদাহরণগুলো আছে, এখানে দেখি আমরা এর মুছে ফেলি নিচে। আচ্ছা, এখানে বাক্য বিষয়ক জ্যোতি চিহ্ন আছে, জ্যোতি বা ছেদ, এটা অনেকবার পরীক্ষায় আসছে, জ্যোতি বা ছেদ চিহ্ন, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন আছে, বাক্য রিলেটেড সবকিছু। তারপর পদকর্ম আছে, বাক্য তত্ত্বের অপর নাম আপনারা জানেন পদকর্ম। উক্তি, বাচ্য, বাক্য রূপান্তর এটা জানি। উক্তি বিশাল একটা বাক্য, তো এই উক্তি আবার বাচ্য জানেন, বাচ্য পরিবর্তন, ন্যারেশন বলে, ন্যারেশন উক্তি, বাচ্য হচ্ছে ভয়েস। আচ্ছা, তারপরে এই যে জ্যোতি, ছেদ চিহ্ন, উক্তি, বাচ্য, আরো অনেকগুলো আছে এখানে দেখবেন বইয়ে কারক রূপতত্ত্বে দেওয়া। হ্যাঁ, বইয়ের এটা চেঞ্জ করবেন, এটা আপডেট দেয়নি তারা। নবম দশম শ্রেণীর বই তো কিছুদিন আগে বের হয়েছে, এপ্রিল না জানুয়ারিতে, তো তারা পায়নি হয়তো। আর এই যে বাগধারা, এখানে বাগধারা, এগুলো আসলে পড়ার কিছু নেই, এগুলো জাস্ট পড়ে একটু ধারণা রাখলেই চলবে। বাগধারা, তারপর সমার্থক শব্দ, তারপর বিপরীতার্থক শব্দ, আমরা জানেন বিপরীত শব্দ লিখলেই চলবে, বিপরীত শব্দ। তারপর শব্দ জুর, মানে সমার্থক, প্রায় সমার্থক শব্দগুলো, শব্দ জুর। তারপর এখানে আরো আছে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ। এর মাঝে এই যে এটা উচ্চ ব্যাকরণের যে পর্যায়গুলো রয়েছে, এই অর্থতত্ত্ব হচ্ছে ব্যাকরণের উচ্চ পর্যায়ে আলোচিত হয়। আচ্ছা, এখানে বাগধারা কোন কি বলছে? তদ্ভবে হবে, বাংলাটা লেখা বোঝা যাচ্ছে না। বইয়ের কারক রূপতত্ত্ব দেওয়া, হ্যাঁ এটা দেখেছি ভাইয়া। তাহলে আমার আমার কারক বাক্য তত্ত্ব না কি রূপতত্ত্ব দেব? কারক বাক্য তত্ত্ব দিতে হবে আপু। কারক এটা দেখবে পরবর্তী সংস্করণে তারা আপডেট করবে, বাক্য তত্ত্ব নিয়ে আসবে, কারণ নবম দশম শ্রেণীর উপরে অন্য বইয়ের তারা কথা বলতে পারবে না, গাইড বইয়ের তো পরে, আগে হচ্ছে আমাদের মূল বই। আচ্ছা, তাহলে এখানে কারো কোনো সমস্যা আছে কিনা ভাইয়া? কারক কোন তথ্য দিব? হ্যাঁ, আমরা বলেছি কারক দিতে হবে বাক্য তত্ত্বে, আর বাগধারা দিতে হবে অর্থতত্ত্বে। সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হয়েছে। এই যে এই বইটা নবম দশম শ্রেণীর, এই যে এই বইটার আমি এই যে একটু দেখাই, তোমরা বই উপর করলেই দেখতে পারবা। এই যে কত পৃষ্ঠা, এটা পৃষ্ঠা হচ্ছে 4 পৃষ্ঠা। এই যে সুন্দরভাবে এখানে লেখা আছে, এই যে শব্দ বর্গ, বাক্যের গুঞ্জন, এই যে শব্দ জুর, বাগধারা, এই যে বাগধারা এখানে আছে, কিন্তু আমি কিন্তু ছবি দিয়েছি আপনাদের, সবাই দেখবেন। আচ্ছা, এক এক বইয়ে থাকলেও হবে না আমাদের। আর আসলে আমাদের মূল যে বই, পাঠ্য বই, এই বইটা সংগ্রহ করবেন। আসলে এক সময় এক বই, কারণ থাকে কেন, বিভ্রাট থাকে, আর একজনের বই দেখি তো আরেকজন বই লেখে, অনেক তথ্য সে সংগ্রহ করে পরে বই লেখে। এই জন্য আমাদের পাঠ্য বইটা, যেটা আমাদের শক্ত কি বলা হয়, শক্ত সূত্র, এই সূত্রটা আমাদের আগে করতে হবে। আচ্ছা, তাহলে আশা করছি মোটামুটি, আসলে আজকে আমাদের যে সমস্যা, লাইটিং কারণে সমস্যা হয়েছে, প্রধান বড় লাইটটা আমার নষ্ট হয়ে গেছে, আমি আসতে চেয়েছিলাম না, দেখি দেখা যায় কিনা। তবে একটু চেষ্টা করেছি। আমরা পরবর্তী ক্লাসে আল্লাহর রহমতে সব ঠিক থাকবে আমি আশা করছি বা বিশ্বাস রাখতেছি। আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি এখন শেষ করে দিব আর কি। যদি সমস্যা থাকে বলেন। আমি এই ক্লাসটি নিয়ে মজা পাচ্ছি না, কারণ লাইটিং এর সমস্যা, আরো তথ্যগুলো সব পরিপূর্ণভাবে শেষ করতে পারিনি। কারিগরি শিক্ষা বোর্ডের বই আছে, হ্যাঁ চলবে আপু, শিকদারা বইটা চলবে, ওই বইটা আর ওই বইটা একই, পরিবর্তন, নামটা পরিবর্তন। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে না শেষ করে দেব? থ্যাঙ্কস ভাইয়া, নিয়ে ঠিক আছে। তাহিয়া, তাবাসসুম, নিবৃতে আপু, সবাই কিন্তু পড়তে হবে, পড়া কিন্তু আমি জিজ্ঞেস করবো আজকে, নয় এমসিকিউ ধরতে পারিনি,
কালকে থেকে ধরবো আমি। যারা যারা আছেন সবাইকে আমি পরবর্তী ক্লাসে পড়া জিজ্ঞেস করব। আমাদের পরের ক্লাস যেটা হবে এটার নাম হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। আমাদের জানেন প্রাচীন যুগের সংস্কৃতি এবং কি না বলা হয় এটা, জনপদের উপরে। জনপদ, আমার কাছে বই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দেই। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এই কষ্ট করেও আপনারা, আমি জানি আমার ক্লাসে আগে অনেক সমস্যা হইতো, পর মাঝ পর্যন্ত অবশ্য ছিল না, সেই পর্যন্ত আপনারা ছিলেন, এখনো আছেন। আল্লাহর রহমতে আশা করি যে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজ পড়েন। হ্যাঁ, আজকের মতো এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।